আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বলের আরো কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। চলো, এখানে বলা হচ্ছে আহ, 1 মিলিগ্রাম ভরের 1 ফোঁটা পানি 20 মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে 15 মিটার/সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয়। এখানে জি এর মান আমরা দেখতে পাচ্ছি 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। প্রথম প্রশ্ন, পানির ফোঁটাটি ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো। পানির ফোঁটাটি ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময়। আচ্ছা, এটা 20 মিটার উচ্চতায় আছে। এটা 20 মিটার উচ্চতায় আছে। 20 মিটার উচ্চতা থেকে পড়বে, এক্ষেত্রে তার আদিবেগ অবশ্যই 0। যখন বস্তুটা ভূমিতে পড়বে ওই মোমেন্টে তার শেষ বেগ 15। আর এক্ষেত্রে যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা হচ্ছে 20 মিটার। আচ্ছা, তো এখন আমার প্রশ্ন হচ্ছে এখান থেকে এখানে আসতে তার যে সময়টা লেগেছে সেটা বের করো। তো আমরা সবাই জানি h সমান v প্লাস u ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটাতে আমরা বের করতে পারি h এর মান হচ্ছে 20 আর v এর মান হচ্ছে 15, আদিবেগ তার 0, আদিবেগ 0 ইন্টু টি। তাহলে আমরা এখানে পাচ্ছি টি সমান হচ্ছে 40 ডিভাইডেড বাই 15, মানে এটার সাথে গুণ হয়ে গেল 40 আর 15 দিয়ে ভাগ হলো। এটা হচ্ছে 2.67 সেকেন্ড। অর্থাৎ পানির ফোঁটাটি এখান থেকে ভূমিতে পড়তে এত সময় লাগবে। চলো, এরপরে বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বলয় অপেক্ষা বেশি। তো চলো, পানির ফোঁটাটার ওজন যদি আমি বের করতে চাই, এটার ভর দেওয়া আছে 1 মিলিগ্রাম। সো 1 মিলিগ্রাম কে আমরা ডিরেক্ট যদি কেজিতে নিতে চাই তাহলে 1000 ইন্টু 1000 দিয়ে ভাগ করব। তো আমরা এখানে এটা এটা পেলাম, আমরা এটা পেয়েছি ডিরেক্ট কেজিতে পেয়ে গেলাম। ঠিক আছে, তো যদি আমরা যেহেতু আমরা এটাকে কেজিতে পেলাম, একটা বিষয় আমরা বুঝলাম। তারপর তারপর আমরা এরপর আর কি আছে, এই যে বস্তুটা এখানে আছে, এইখান থেকে ভূমিতে যাবে। তো এখানে যখন ছিল তার আদিবেগ ছিল 0, এখানে যখন সে পড়বে তখন তার বেগ হয়ে গেল 15 মিটার/সেকেন্ড, 15 মিটার/সেকেন্ড। তো এখন এই যে পানির ফোঁটাটা যে এখান থেকে এখানে পড়ছে তার যে সময় দূরত্ব অতিক্রান্ত দূরত্ব লেগেছে কত, দূরত্বটা কত 20 মিটার, অর্থাৎ এখান থেকে এখানে আসতে। কিন্তু এর আগে আমরা পড়েছিলাম যে উপর থেকে নিচে পড়তে তার সময় লেগেছে 2.67। তো অর্থাৎ এখান থেকে এখানে আসতে তার সময় লেগেছে টি এর মান হচ্ছে 2.67। সো এখানে নিশ্চয়ই তার একটা ত্বরণ হয়েছে। সেই ত্বরণটা কত আমরা একটু দেখব। যেহেতু বস্তুটা এখান থেকে এখানে আসছে, সময় লেগেছে 2.67, 20 মিটার অতিক্রম করেছে সে, আদিবেগ 0, আর এখানে বেগটা বেড়ে গেছে, নিশ্চয়ই এখানে একটা ত্বরণ হয়েছে। চলো তার ত্বরণটা কত একটু দেখবো। তো তার ত্বরণ হচ্ছে সমান হচ্ছে v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে v হচ্ছে 15, u হচ্ছে 0, t হচ্ছে 2.67। তো আমরা 15 কে 2.67 দিয়ে ভাগ করলাম, আমরা পাচ্ছি 5.61 মিটার/সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই বস্তুটা এদিকে পড়ছে, সে যে ত্বরণটা লাভ করেছে সেই ত্বরণটা হচ্ছে এটা। কিন্তু আমরা জানি অভিকর্ষজ ত্বরণ জি সমান হচ্ছে 9.8। তার মানে বস্তুটার উপর পৃথিবীর আকর্ষণ বল, খুব ভালো করে খেয়াল করো, বাধাজনিত বলটা কত। স্যার দেখো, বাধাজনিত বল যদি এফ প্রাইম হয়, ভালো করে খেয়াল করবা, বস্তুটাকে পৃথিবী টানছে এম ইন্টু জি বলে, রাইট? কিন্তু সে পাচ্ছে কত, সে ওই বস্তুটা যে বলটা অনুভব করছে সেটা হচ্ছে এম এ পরিমাণ। তাহলে বাকিটা গেল কই? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি কোনো বস্তু, আমি 1000 টাকা দিলাম, আমি জিনিস পেলাম, আমি কিছু কিনলাম 700 টাকার, তাহলে বাকি 300 টাকা কোথায়? হয় চুরি হয়ে গেল, নালে হারিয়ে গেছে, নালে সার্ভিস চার্জ কেটেছে, কিছু না কিছু তো হলো। তো এই যে এই বস্তুটার উপর অভিকর্ষ বল হচ্ছে তার ওজনের সমান, কিন্তু সে যে ত্বরণে পড়ছে
সেই ত্বরণ হচ্ছে এটা, তার মানে সে যে বলটা এখন লাভ করেছে মানে তার উপর লব্ধি বল হচ্ছে এটা, তার মানে বাকি বলটা কোথায়, এটা হচ্ছে তার আহ, বাধা জনিত বল। তাহলে এফ প্রাইম, আমি এখান থেকে এম যদি কমন নিয়ে নেই জি মাইনাস এ পাচ্ছি, তাহলে এম এর মান হচ্ছে এটা এককে এক 1 ভাগ 1000 ইন্টু 1000, মানে 10 10 ইনভার্স 6 দিয়ে গুণ করতে হয় আর কি। তার মানে এখানে পাচ্ছি আমি 1 ইন্টু 10 ইনভার্স 6, আর এদিকে জি এর মান হচ্ছে 9.8 মাইনাস এ এর মান হচ্ছে 5.61, 5.61, এটা 1 মিলিগ্রাম না হয়ে 1 গ্রাম হলে বেশি ভালো হতো, ইন্টু 9.8 মাইনাস 5.61, তো এখানে আমরা পেলাম 4.19, হচ্ছে 4.19 ইন্টু 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6 কে নিউটন, অর্থাৎ এটা হচ্ছে বাধা জনিত বল, এটা হচ্ছে বাধা জনিত বল, ঠিক আছে, বাতাস এটা বাধা দিচ্ছে, অর্থাৎ পৃথিবী প্রয়োগ করছে এত বল, এ লাভ করছে এত বল, বাকিটা কোথায় কাটাকাটি হয়ে গেল, এটাই বাধা জনিত বল, এটাই বাধা। অর্থাৎ খেয়াল করো পৃথিবী একে 9 মনে করো 10 নিউটন বলে টানছে, আর বাতাস তাকে 7 নিউটন বলে উপর দিকে ঠেলতেছে, তা বাকি থাকলো 3 নিউটন, এই 3 নিউটন বলে বস্তুটা উপর থেকে নিচে পড়বে, অর্থাৎ ওই 3 নিউটনের কারণে বস্তুটা একটা ত্বরণ লাভ করবে। আর এখানে যে ত্বরণটা লাভ করেছে ওটা হচ্ছে ওই পৃথিবীর বল থেকে, পৃথিবীর যে বলটা সেখান থেকে যদি বাতাসের বাধা বাদ দাও তাহলে এই এই বলটা তুমি পাবে, মানে ওই কার্যকর বলটা পাবে। আমি এভাবে করে নিয়েছি, যদি কেউ না বুঝে আমাকে জিজ্ঞেস করবা, এটা হচ্ছে বাধাজনিত বল। যদি এখন আমার প্রশ্ন হচ্ছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে পানির ফোঁটার ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি, তো বাতাসের বাধা আমরা পেলাম, এবার হচ্ছে পানির ফোঁটার ওজন, তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 6, আচ্ছা পানির ফোঁটার ওজন আমি এখানে লিখতেছি, তোমরা দেখো এটা হচ্ছে পানির ফোঁটার ওজন, পানির ফোঁটার ওজন যদি ডব্লিউ প্রাইম হয় তাহলে পানির ফোঁটার ভর ইন্টু 9.8 লেখা যাবে, তো পানির ফোঁটার ভর 10 ইনভার্স 6 আর 9.8, দ্যাট ইজ 9.8 ইন্টু 10 ইনভার্স 6 পেলাম, তো আমি পাচ্ছি এটা 9.8 ইন্টু 10 ইনভার্স 6, সো এটা হচ্ছে ওই পানির ফোঁটার ওজন, আর এটা হচ্ছে বাতাসের বাধা, তো নিশ্চয়ই 9.8 বড় 4.19 থেকে, তার মানে পানির ওজনটা অবশ্যই বেশি বাধাজনিত বলের কারণে, যার কারণে বস্তুটা ভূমিতে পতিত হতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু ভালো করে স্টাডি করবা। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে সম্ভবত একটা ঘর্ষণ বল আছে, যে ঘর্ষণ বল হচ্ছে ঘর্ষণ বল 10 নিউটন, এখানে পড়ে নাই আর কি। এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে একটা বস্তু, এটার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, যার কারণে বস্তুটা 100 মিটার দূরে গিয়ে 40 মিটার পার সেকেন্ড বেগ লাভ করেছে। এই যে পি বস্তুটা দেখতে পাচ্ছ, তার ভর হচ্ছে 5 কেজি। এখন এটার উপর ঘর্ষণও কাজ করছে, তো এফ বলটা নির্ণয় করতে হবে। এফ বল মানে প্রযুক্ত বল। স্যার আমরা জানি প্রযুক্ত বল সমান কার্যকর বল প্লাস ঘর্ষণ বল, ইকুয়েশন 1। স্যার একটা জিনিস মাস্ট বি মাথায় রাখতে হবে, এই যে কার্যকর বল যেটা আছে সেটার জন্যই এই বস্তুটার ত্বরণ প্রাপ্ত হবে। দেখো এই বস্তুটার আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, এখান থেকে আমি অবশ্যই ত্বরণটা বের করতে পারবো। তাহলে আমি এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্রটা ব্যবহার করে দেখাবো। এখানে ভি এর মান হচ্ছে 40 স্কোয়ার, আদি বেগ 0, 2 ইন্টু এ আমি জানি না কত, আর এস এর মান হচ্ছে 100 মিটার। তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 40 স্কোয়ার, তারপর ভাগ, এটা হচ্ছে 1600 পাচ্ছি আর কি, এটা 200 ইন্টু এ, এটা 200, তো এ সমান আমরা পাচ্ছি 1600, নিচে হচ্ছে 200, তো 1600 কে 200 দিয়ে ভাগ করো, তুমি পাচ্ছ 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে তুমি এখানে ত্বরণ পাইলা, এই বস্তুটাতে সৃষ্ট ত্বরণ পেয়েছো। তো এখন আমরা জানি কার্যকর বল সমান হচ্ছে এম এ, তো এম হচ্ছে, অর্থাৎ এই যে ত্বরণটা পাইছি সেটা কার্যকর বলের জন্য, প্রযুক্ত বলের জন্য না, কার্যকর বলের জন্যই পাইছি। তো এম এর মান, এটার ভর হচ্ছে 5 কেজি, এর মান তুমি পাইছো 8, তাহলে 40 নিউটন, এটা হচ্ছে কার্যকর বল।
আবার ঘর্ষণ বল দেওয়া আছে 10 নিউটন। তো সুতরাং প্রযুক্ত বল হবে 1 নং হতে পাই। তাহলে প্রযুক্ত বল কত হবে? এফ সমান হচ্ছে এফ প্রাইমের মান কত পাচ্ছ? এফ প্রাইমের মান পাচ্ছ 40, আর স্মল এফ এর মানটা কত পাচ্ছ? স্মল এফ এর মান পাচ্ছ 10। এটা আগে থেকে প্রশ্নে দেওয়া ছিল, তার মানে 50 নিউটন। অর্থাৎ কার্যকর বল আমি পাচ্ছি 50 নিউটন। এরপরের প্রশ্নটা দেখব। বলছে 100 মিটার অতিক্রম করার পর, এই 100 মিটার পর যাওয়ার পর কিন্তু তার বেগ 40 হয়ে গেছে। পর প্রযুক্ত বল অপসারণ করলে, মানে আমি 50 নিউটন বল এতক্ষণ যেটা প্রয়োগ করলাম, এটা যদি অপসারণ করি, তাহলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে, মানে এখান থেকে একদম থামা পর্যন্ত কত সময় লেগেছে সেটা আমি দেখব। আচ্ছা, আমি আগে দেখবো যে 100 মিটার যেতে তার কত সময় লেগেছে। তো 100 মিটার যেতে যে সময়টা লাগছে সেটা আমরা কিভাবে বের করব? দেখো, আমরা জানি অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে কত সময় লেগেছে আমরা এটা ইউজ করি, ত্বরণের সূত্র ইউজ করে ফেলি, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, রাইট? এই সময়টা লেগেছিল, অর্থাৎ এখান থেকে এখানে আসতে 81 সময় লেগেছে। তাহলে টি1 সমান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। বি এর মান হচ্ছে 40, ইউ এর মান 0, এ আমরা কিছুক্ষণ আগে বের করেছি, কত পেয়েছি? 8। তো এখানে যদি 8 বসায় দাও তাহলে 5 5 আর 40, তাহলে টি1 সমান হচ্ছে 5 সেকেন্ড। অর্থাৎ বস্তুটা এখান থেকে 100 মিটার দূরে পি বিন্দুতে আসতে 5 সেকেন্ড সময় লেগেছে। এবার আসো, এখন আমি এটার উপর আর বল প্রয়োগ করছি না। যেহেতু এটার উপর আর বল প্রয়োগ আমরা করছি না, তার মানে এখান থেকে এই বস্তুটার উপর শুধুমাত্র একটা বল কাজ করবে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। আর আমি ঘর্ষণ বল 10 নিউটন ধরে নিয়েছি, যেটা প্রশ্নে ছিল। তো এখানে আসার পর তার আদিবেগ কিন্তু 40, আর মনে করো সে আরো টি সময় অতিক্রম করবে। তো টি সময় যাওয়ার পর তার শেষ বেগ কিন্তু 0 হয়ে যাবে। শেষ বেগ 0 কেন হবে বুঝতে পারছো তো? সে আর কিছু দূর যাওয়ার পর থেমে গেলেই শেষ বেগ 0 হয়ে যাবে। তো এখন আমি এই জিনিসটা একটু গ্রাফের মধ্যে দেখাই। প্রথম এখান থেকে এখানে আসতে 5 সেকেন্ড যে সময় লেগেছে, এখান থেকে যে এখানে আসতে যে 5 সেকেন্ড সময় লেগেছে, তোমরা এটা বুঝতে পারছো, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম। এবার আমি তোমাদেরকে যে পয়েন্টটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে প্রথম অবস্থান, মনে করো এই অবস্থান। 5 সেকেন্ড পর, যেটা আমি ম্যাথের মধ্যে দেখালাম, বিতে গেল 100 মিটার দূরত্ব অতিক্রম করে। এই যে 100 মিটার দূরত্ব অতিক্রম করে বি পয়েন্টে গেছে। 100 মিটার দূরত্ব অতিক্রম করে যখন বি পয়েন্টে গেল, তো এখানে আসার পর তার বেগ হয়ে গেল 40, কিন্তু এখানে আসার থাকতে তার বেগ ছিল 0। তো আমি মনে করছি সে আরো কিছু দূর যাবে, সে আরো এক্স পরিমাণ যাবে। তো এক্স পরিমাণ যাওয়ার পর সে যখন সিতে আসবে, তখন তার শেষ বেগ হয়ে যাবে ভি প্রাইম সমান 0। তো এখান থেকে এখানে আসতে তার সময় লেগেছে টি2, তো এখান থেকে এখানে আসতে সময় লেগেছে টি1, যেটা আমরা বের করেছি। তো এটাই বের করতে হবে। তো এটা যদি বের করি, দুইটা যোগ করলে কাহিনী শেষ। তো এই অংশের জন্য আদি বেগ এটা, শেষ বেগ এটা, আমার সময় লাগবে। তো সরণও জানা নেই। এই দুইটা জিনিস আমি কিভাবে বের করতে পারবো দেখো। এখান থেকে একটা জিনিস তুমি ইজিলি বের করতে পারো, সেটা হচ্ছে ত্বরণ। এখান থেকে ত্বরণ বের করা যাবে। ত্বরণ কেমনে বের করা যাবে? যে আসলে কেন ত্বরণ হয় না, মন্দন হবে, কারণ এটার উপর ঘর্ষণ বল কাজ করছে। আর এই বস্তুটার ভর তুমি জানো 5 কেজি। তো সেক্ষেত্রে এই মন্দন বের করতে হবে ঘর্ষণ বল দিয়ে, এম এ, এফ সমান এম, এটা হচ্ছে ঘর্ষণ বল। তো এখান থেকে যেহেতু মন্দন, এখানে ত্বরণ দিয়েছে, এটা প্রাইম দাও। তো এই প্রাইম সমান হচ্ছে স্মল এফ বাই এম। স্যার এগুলো একদম ম্যান্ডেটরি না, কি দিতে হবে এটা তোমার পছন্দ মতো দাও। স্মল এফটা কত? স্মল এফ হচ্ছে এখানে হচ্ছে 10 নিউটন, বর 5, তাহলে মন্দন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই বস্তুটাকে উপর যখন বল এখানে পর্যন্ত বল প্রয়োগ করেছি, এখন যখন বল ছেড়ে দিব, বল প্রয়োগ করা বন্ধ করে দিব, এই বস্তুটা এখন মন্দনে চলবে, সমমন্দনে চলবে। তার বেগ ধীরে ধীরে কমবে, একটা সময় 0 হয়ে যাবে, অর্থাৎ এখানে এসে 0 হয়ে যাবে। তো এখন এখান থেকে এখানে আসতে তার আসলে কত সময় লাগছে এটা বের করার পালা। আসলে কত সময় লাগছে, আমার তো আরো অনেক কিছু বাকি, এখানে অনেক কিছু নাই। আমি আগে এই সরণটা বের করে নিব। তো সরণটা যদি সরণটা বের করে ফেলো, তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা শেষ বেগ স্কোয়ার সমান লিখতে পারবো আদি বেগ স্কোয়ার মাইনাস 2ax। আচ্ছা, মাইনাস কেন দিলাম? কারণ এখানে মন্দন হচ্ছে, তো শেষ বেগ তো 0। আদি বেগ দেখতে পাচ্ছ 40 স্কোয়ার মাইনাস 2 পেলাম। এ হচ্ছে 2, এ মানে এখানে এ প্রাইম, 2 ইন্টু এক্স, এক্স মানে কত পাচ্ছ? এক্স, যেটা আমার সরণ আছে। তাহলে আমি এখানে পাচ্ছি 4, 4x সমান হচ্ছে 40 স্কোয়ার। তো এক্স সমান হচ্ছে 40 স্কোয়ার ডিভাইড বাই 4। তো এখানে আমরা 40 স্কোয়ার করব, 40 স্কোয়ার ভাগ 4 করলাম,
তো আমি এখানে পাচ্ছি 400, এক্স এর মান পাচ্ছি 400। তার মানে এই বস্তুটার যদি বল আমি প্রয়োগ করা বন্ধ করে দিই, সে থামতে থামতে 400 মিটার অতিক্রম করে ফেলবে। তো বেশ, আর কিছু নাই। তো এক্স সমান হচ্ছে আদি বেগ মানে বি, শেষ বেগ মানে ভি প্রাইম ডিভাইড বাই 2 ইন্টু এখান থেকে আসতে সময় লাগবে টি2। তো এক্স এর মান আমি পাচ্ছি 400, ভি এর মান 40, ইউ এর মান 0, ডি প্রাইম এর মান 0 ডিভাইড বাই 2 ইন্টু টি2 দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে 400, আর এটা হচ্ছে 40 কে 2 দিয়ে ভাগ করলে 20 ইন্টু টি2, দ্যাট ইজ টি2 সমান হচ্ছে 400 বাই 220। তো 400 কে 20 দিয়ে ভাগ করো, তুমি পাচ্ছ 20। টি2 এর মান 20 সেকেন্ড। তার মানে সে টোটাল কত সময় পর থামবে? টি1 প্লাস টি2 সময় পর। তো টি1 এর মান হচ্ছে 5 সেকেন্ড, এটা বের করছিল। আর যে টি1 এর মান 5 সেকেন্ড আর টি2 এর মান 20 সেকেন্ড। টোটাল তার সময় লাগবে 25 সেকেন্ড, অর্থাৎ প্রথম থেকে থামা পর্যন্ত তার 25 সেকেন্ড সময় লাগবে।